বাজে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার। তো এখন আমি দেখো রেডি হয়ে রয়েছি। আসার পর মেয়ে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে যে আজকে আমরা ভোরবেলা যাচ্ছি দীঘা। আর বাইরে প্রচণ্ড মেঘ, ঘুর ঘুর করে মেঘ ডাকছে। জানি না বৃষ্টিতে গিয়ে কি মানে ওয়েদারটা পাবো ওখানে, তবে ভালোই লাগবে এটা জানি শিওর। তো আমরা সকলে যাচ্ছি, বড় মেয়ে, জামাই, নাতনি আর জামাইয়ের মা। তো সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি। আর আমাদের গাড়ি নিচে এসে গেছে। তারপর এখন আমরা যাচ্ছি স্প্ল্যানেট থেকে। আর আমার তো কি বলবো বলো, ড্রেস ফ্রেস সেরকমভাবে কিছু না নিয়ে চলে এসেছি। বুঝিনি যে এরকম কোনো সারপ্রাইজ দেবে। তো চল, যা পরে এসেছি তাই পরে একটা দিনের জন্য কাটিয়ে দেবো। চলো, ওই যে এখনো আমার নাতনি ওঠেনি ঘুম থেকে। ওই যে দেখছো কি অবস্থা। এই যে ওকে কোলে কোলে নিয়ে আপাতত গাড়িতে উঠবো। গাড়িতে উঠলেই ওর ঘুম ভেঙে যাবে। এই যে দেখো ব্যাগপত্র নিয়ে ঘুম চোখ নিয়ে এগিয়ে যাচ্ছে, পুরো ঘুম চোখে। কি অবস্থা ঘর বাড়ি। ওই দেখো আরেকজন কোলে ঘুমোচ্ছে, ঘুমন্ত অবস্থায় যাচ্ছে। এই যে আমার সোনা, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, পেছনে বসেছে, সামনে বসেছে মেয়ে। হ্যালো, হ্যাঁ দাদা, আপনার বাসে আমাদের 5 জনের ইয়ে রয়েছে। একদম ভোরবেলায় কলকাতার রাস্তা কিন্তু অন্যরকম, একদম ফাঁকা। একটা দুটো করে গাড়ি যাচ্ছে। আর চারিদিক বেশ স্তব্ধ, কোনো আওয়াজ নেই, চিৎকার নেই। একটু যেই বেলা বাড়বে ব্যাস অমনি শুরু হয়ে যাবে। তো চারদিক দেখতে দেখতে দেখো আস্তে আস্তে আমরা কিন্তু এগোচ্ছি। তো ফাঁকা রাস্তা দিয়ে দেখতে কত ভালো লাগছে বলো। আর যেই বেলা বাড়বে গাড়ির পর গাড়ি আর ট্রাফিক সমস্ত কিছু নিয়ে কোলাহল, কলকাতা একদম জেগে উঠবে। তা আমার খুব ভালো লাগছে ভোরবেলার কলকাতা দেখতে। সচরাচর তো দেখা হয় না, এই দীঘা টিঘা যেতে গেলেই ভোরবেলার বাসে তখনই একটু দেখা হয়। তো আমরা এসে পৌঁছাবো স্প্ল্যানেড থেকে আমরা যাব, বাস আমাদের টিকিট কাটা আছে, সেখান থেকে আমরা যাব হচ্ছে নিউ দীঘা। তো দেখো আমরা কিন্তু আস্তে আস্তে দীঘার দিকে ঢুকে পড়েছি। এই নীল সাদা বর্ডারটা দেখে, এই যে বাঁদিকে ডান দিকে ক্রস করা জায়গাটা ওল্ড দীঘার, এখানে আসলেই মনটা একদম অন্যরকম হয়ে যায়। কারণ বাঁদিকেই সমুদ্র আর ডান দিকে তো সমস্ত অফিসিয়াল সব মানে ইয়েগুলো, গভর্নমেন্টের যে সমস্ত হোটেল থাকে সেইগুলো। তো চলো ওগুলো দেখতে দেখতে আস্তে আমরা ওল্ড দীঘার মধ্যে ঢুকে যাচ্ছি। আর ওল্ড দীঘা থেকেই একটুখানি এগোলেই আমাদের নিউ দীঘার হোটেল, একদম সমুদ্রের ধারেই আমরা থাকবো। তো মেয়ে কোনো মতেই ভেতর দিকে থাকবে না, সামনের দিকে পুলওয়ালা হোটেল সমস্ত কিছু চাই, কারণ ওরা সমুদ্রে নামে না। তো দেখতে দেখতে আমরা চলে এলাম হচ্ছে একদম ওল্ড দীঘার মুখটায়, যেখান থেকে ওল্ড দীঘায় চান করতে যাওয়া হয় সেই ঠিক মোড়টায়। তোমরা যারা দীঘা গেছো, প্রায় সবাই গেছো দীঘা, ঠিক দেখো তোমরা দেখলে নিশ্চয়ই চিনতে পারছো, এটা ঠিক ওল্ড দীঘার একদম মুখের কাজটা, যেখান থেকে ওই পাশে ঢুকে যাচ্ছে একটা রোড আর এই দিকে ঢুকে যাচ্ছে সমুদ্র। তো ওখান থেকে কয়েকজন নেমে গেল, বেশিরভাগই নেমে গেছে ওল্ড দীঘায়। তো আমরা এবার আস্তে আস্তে চলে যাচ্ছি নিউ দীঘার দিকে, কারণ আমরা থাকবো হচ্ছে নিউ দীঘায়। আর ওল্ড দীঘাটা ভীষণ ভিড়, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি। নিউ দীঘা আমার মেয়েদের পছন্দ, ঠান্ডা, মানে চুপচাপ শান্ত নিরিবিলি, অথচ ভিড়। তো সেই রকম। আর ভালো ভালো হোটেল, যত সুন্দর হোটেল, 4 স্টার 5 স্টার হোটেল কিন্তু সব নিউ দীঘায়। ওল্ড দীঘার থেকেও নিউ দীঘায় বেশি। আমরা এখনও দেখো বাসে, আর চারপাশে রাস্তায় বালি টালি পড়েছে, কাজ হচ্ছে প্রচুর পরিমাণে রাস্তার। আর এখন এখানে একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে, জগন্নাথ দেবের মন্দির, একদম পুরীর মন্দিরের আদলে তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির। আমার খুবই দেখতে যাওয়ার ইচ্ছা, কিন্তু এখনও পর্যন্ত দর্শকদের জন্য খোলেনি। তো জানি না, দীঘাতে আসলে, পুরীতে আসলে মনটা কেন জানি না অন্যরকম হয়ে যায়। এটা হচ্ছে দীঘার হাসপাতাল, মানে সরকারি যে হসপিটালগুলো থাকে না, সেই হসপিটাল। তো হসপিটালের পাশে ওপাশ, তারও আগে ছিল থানা হসপিটাল, এটা হচ্ছে স্টেশন, সব কিন্তু পরপর সব ডান দিকটাতেই। ওল্ড দীঘা থেকে বাঁ দিকে যেতে ডান দিকেই কিন্তু সমস্ত কিছু, আর বাঁ দিকে হচ্ছে গাছ, তারপরেই হচ্ছে সমুদ্র। এখন এইদিকেও আস্তে আস্তে হোটেল হয়ে যাবে হয়তো, তো জানি না। দেখতে বেশ ভালোই লাগছে, কাজু বাদামের গাছ আছে ভেতরে অনেক। তো সেগুলো দেখতে দেখতে যাচ্ছি।
নাতনিও জেগে গেছে। তো ও ঘুমাতে ঘুমাতে এসছে। এই সেই ল্যারিকা হোটেল, নামটা কিন্তু এখন পাল্টে দিয়েছে জানো তো, আর রং করেছে। ভূতের উপদ্রব এই হোটেলটা একদম ভর্তি। তো যাই হোক, দেবও আবার এখানে এসে সিনেমা করে গেছে। তো এবার দেখো আস্তে আস্তে আমরা সেই পুরীর দিকে চলে যাচ্ছি মনে হচ্ছে। পুরীর সমুদ্রের ধার থেকে জগন্নাথ মন্দির দেখা গেলে যেরকম লাগবে ঠিক সেরকমই লাগছে। তো দেখো জগন্নাথ দেবের মন্দির দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। অনেক জায়গা জুড়ে এই মন্দিরটা তৈরি করেছে। এখনও কমপ্লিট হয়নি, এখনও সবার জন্য খুলে দেয়নি। তো যখন দেবে তখন নিশ্চয়ই আসবো দেখতে। অপূর্ব লাগছিল জানো তো, গাছের ভাগ দিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল। এখনও অনেক অনেক কাজ বাকি। তো এটা হয়ে গেলে পরে এখানটা আরও জমজমাট হয়ে যাবে। তার পাশেই একটা নতুন হোটেল হয়েছে, হোটেলটাও ভালোই হয়েছে দেখতে। একটা না 2-3টে হোটেল দেখলাম নতুন। তো এই পাশে দেখো বালি ফেলা রয়েছে, এই কাজগুলোই হচ্ছে ওখানে। আর এই হোটেলটাও নতুন, একদমই নতুন। এটাও আমি আগের বছর এসে দেখিনি। তো ঝটপট করে কত যে কিছু হয়ে গেছে দীঘায়। প্রতিবার ভেঙে যায় ঝড়ে, এক একটা ঝড়ে আবার নতুন করে তৈরি হয় দীঘা। সেই জন্য প্রতিবার আসতে হয় নতুন নতুন রূপে দীঘাকে দেখার জন্য। আর আমরা তো প্রচণ্ড পরিমাণে দীঘায় আসি। এটা হচ্ছে দীঘা স্টেশনের কাছে এখন আমরা এসেছি। আর এই যে স্টেশন থেকে সব অটোগুলো দাঁড়িয়ে আছে, চারপাশে স্টেশন। আর বালি টালি ফেলে রেখে না রাস্তাটা একদম মানে ভর্তি করে রেখে দিয়েছে। তো যাই হোক, স্টেশনটাকে ছাড়িয়ে দিয়ে আমরা এবার চলে যাব নিউ দীঘা বাস স্ট্যান্ডের কাছে। ওখানেই আমাদের বাসটা থামবে। বাস স্ট্যান্ড মানে ওখানটাতেই নিউ দীঘার মানে মানুষজনকে নামিয়ে তারপর বাস স্ট্যান্ডটা। তো দেখো আমরা এখন নেমে পড়েছি। এই যে আমাদের সোনাই আমাদের সাথে চলে এসছে দীঘায়। আমরা এখন দুটো টোটো নিয়ে বেরিয়ে পড়েছি হোটেল দেখতে। এই যে এই পাশে সমুদ্র, একদম সমুদ্রের উল্টো দিকেই সাগরপ্রিয়া। সাগরপ্রিয়া কতবার থেকেছি। ওকে ধরতে হবে তো। হ্যাঁ এখানে আমি তো দিয়ে দেখ। ওকে তোমার ওখানে রাখার জায়গা নেই। হ্যাঁ আচ্ছা ওই মধ্যখানে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ কি বলছে? ওই ঢুকিয়ে দাও ভেতরে। এই না ওইটা তো মা সমুদ্রে। আমরা সি বার্ডে ঘর নিয়েছিলাম। তো সি বার্ডে দেখো ঢুকেই এ দেখো আমার নাতনিকে দেখো, ওদেরকে নামিয়ে দিয়ে ওদের চেয়ারে বসে লেখাপড়া শুরু করে দিয়েছে। আমরা এবারে এখন উঠলাম হোটেল সি বার্ডে। সি বার্ডে আমরা আগে উঠেছি। এটাতে ছাদে হচ্ছে তোমার সুইমিং পুল। আমার নাতনি সুইমিং পুল ছাড়া হোটেলে ওঠেই না। মেয়ে নাতনি এরা সব সুইমিং পুল ছাড়া উঠবে না। তো দেখো হোটেলটা একদম সমুদ্রের সামনে। এই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তাটা, আর এই হচ্ছে আমাদের হোটেল সি বার্ড। আর ওটা হচ্ছে সি বার্ড 2। ও সি বার্ড 2-এও আমরা ছিলাম। এবারে উঠলাম সি বার্ডে। এই যে আমাদের ব্যাগপত্র এখানে রাখা। এই যে দিদি এখানে বসে আছেন, ওখানে ওরা কাজকর্ম করছে। আসো মা, আসো মা, আসো মা, আসো 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 আসো, চলো চান করবো আসো চান করবো। তো আমরা ছিলাম 3rd ফ্লোরে, সেই জন্য দেখো এখানে লিফট, আর লিফটটা বেশ বাইরের দিক দিয়ে। তো বেশ দেখতে দেখতে লিফটে করে উঠে যাওয়া যাবে। তাই যে আমরা উঠে পড়েছি। ওদেরই একজন স্টাফ ছিল, সে আমাদের ঘরে নিয়ে যাচ্ছিল। পরের বার থেকে আমরা অবশ্য নিজেরাই যাতায়াত করেছি, কারণ ও ঘরটা তো দেখাবে আমাদের, তাই জন্য আমাদেরকে নিয়ে গেল লিফটে করে। আর লিফটে ওঠার জায়গাটা হচ্ছে একটা স্টেপ সিঁড়ি দিয়ে উঠে তারপর এই আমরা ওপর দিকে উঠে যাচ্ছি। আর বেশ ভাল লাগছে কিন্তু বাইরেটা দেখতে দেখতে ওপরে উঠে যাচ্ছি,
বেশ ভালোই লাগছে। তো নাতনিও চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিল। এবার আমরা নেমে গেলাম। আবার যখন সিঁড়ি মানে ঘরে যাব তখনও আবার একটা স্টেপ নেমে সিঁড়ি দিয়ে যেতে হবে। এইটা হচ্ছে আরেকটা ঘর। তো এইটা হচ্ছে আরেকটা ঘর। এটা খোলো তো, খুলছে না তো। ও খুলেছে। ও এই যে দেখো, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, একদম দারুণ লাগছে। সমুদ্রটা তোমাদের একটু দেখিয়ে দিই। এসে থেকে সমুদ্রটাই দেখানো হয়নি। আর মোটামুটি ভিড় আছে, সবাই এখন স্নান করতে ব্যস্ত, সমুদ্রে নেমে রয়েছে। আর এখন মনে হচ্ছে জোয়ার, জলটা একদম সমুদ্রে মানে ঘাটের কাছে। তো আমরা তো দিনের বেলা সমুদ্রে নামবে না, আমার মেয়ে আর নাতনি এরা কেউ জলে স্নান করতে চায় না। তো তার জন্য এরা যত দামিই হোক না কেন সুইমিং পুলওয়ালা হোটেল নেবে, এটা হচ্ছে এদের ব্যাপার। তো ওই জন্য পুজোর সময় এসেও আমরা সুইমিং পুলওয়ালা হোটেলে ছিলাম, এবারেও সেই তাই। আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে জন্মদিনে। আমি কিন্তু জানতামই না যে এরকম একটা প্ল্যান করেছে, যার জন্য আমি জামা কাপড়ও নিয়ে আসিনি। আমি জানি কোথাও রেস্টুরেন্টে খাওয়া হবে বা যাই হোক বাড়িতে কোনো কিছু প্রোগ্রাম হবে কিছু, তো না জেনেই এসছি, কি আর করবো বলো। দেখো ওখানে একটা ফ্রিজ আছে, ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসব রাখার জন্য। আর এই যে টিভি, এখানে একটা জামা কাপড় রাখার আছে। আর এই দেখো পুরো ব্যালকনিটা, জানলাটা পর্দা দিয়ে ঢাকা, সুন্দর ঠান্ডা ঘর। এই যে চলছে এসি, ধোঁয়া বেরোচ্ছে একদম, দেখো কিরম ধোঁয়া বেরোচ্ছে, বাপরে বাপ। আর ওইখানে হচ্ছে বাথরুম, আর একবার করে পরিষ্কার করে দিয়ে গেল। ওই বাথরুম না, ওটা হচ্ছে আয়না, বড় করে আয়না লাগানো, তার উল্টো দিকেই হচ্ছে বাথরুম। তো খাটের ওপর বেশ সুন্দর করে সাজানো রয়েছে। তো চলে এসেছি আমরা হঠাৎ করে দীঘায়। তো আমি তো জানতাম না যে এই সব প্ল্যান ট্যান করেছে। চুলটা না বেঁধে নিয়েছি, কেন বলো তো, বাসে একদম ওলট পালট হয়ে যাচ্ছিল হাওয়াতে, তাই জন্য একদম হয়ে যাবে বলে বেঁধে নিয়েই বেরিয়েছিলাম। আর মানে খুব অস্বস্তি হচ্ছিল। কালকে তো সারা রাত্রি ভালো করে ঘুম হয়নি, কারণ রাত্রি 2টো অবধি তো মানে কেক কাটা, গল্প গুজব এইসবই হয়েছে। তারপরে যদি সারপ্রাইজ আমাকে এরকম দেয় যে ভোর 5টায় বেরোতে হবে, তাহলে বলো কী করবো আমি নিজেও জানতাম না, খালি বলছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। আরে কী সারপ্রাইজ সেটা তো বল, সেটা আর বলে না, জানো কী সারপ্রাইজ। তারপরে বলে ভোর 5টার সময় উঠে বেরোতে হবে, 5:30টায় বেরোতে হবে। আমি কোথায় যাব, বললো দীঘা। বোঝো, আমি কোনো জামা কাপড় আনিনি, কিচ্ছু আনিনি। আমি তো দিনের জন্য এসেছি না, তো সেই কারণে আমি আর শাড়ি ফাড়ি কিছু আনিনি। আর নাইটি নিয়ে আসি, সে নাইটি এসে পরি। আর আমার মেয়ের বাড়িতে আমার নাইটি থাকেই, তো সেই কারণে সেরকমভাবে নিয়েও আসতে হয় না আমাকে। ব্যাস আমি ওইভাবেই চলে এসেছি, এই শাড়িটা পরেই চলে এসেছিলাম। আর এখন এই শাড়িটা পরেই এসেছি। আজকে সারাদিন রাত্রি থাকবো, কালকে 2:30টার সময় বোধহয় আবার বাসে করে বাড়ি চলে যাব। বলো, এই একদিনের জন্য এসে এই ঘরটা যে ভাড়া, 2টো ঘর ভাড়ানো হয়েছে 3,700 না 800 করে এক একটা ঘর। বলো, চিন্তা করো। আর আসার সময় বাসে এসি বাস কত 400 টাকা না কত টাকা করে ভাড়া। শনি রবি তো সব বেশি। তো মানে এই একটা দিনের জন্য আনন্দ করতে এসে 12-13 হাজার টাকার উপরে খরচ হচ্ছে। কি করার দরকার বলো, আমার তো গা কটকট করে, বিশ্বাস করো। তো জামাইয়ের মানে আমার জামাই ভীষণ ভীষণ ভালো। তো ওর ইচ্ছা, আমার মেয়ের ইচ্ছা, নাতনির ইচ্ছা, আমরা দুই বুড়ি আর কী করি বলো, যেখানেই যায় আমাদেরকে সাথে করে নিয়ে যায়। মানে মাকে তো নেয়, তার সাথে সাথে শাশুড়ি মাকেও সমানভাবে নিয়ে যায়। তো এলাম, আর কি করবো, আমার শরীর নিজেরও ভালো না, তাও বাসে ঘুমাতেই এসেছি, কোনো কষ্ট হয়নি। তো এখন এসে এই যে আমি ঘরে বসে আছি, তো ওরা আবার আরেকটা ঘর দেখতে গেছে। তো আসলে আমরা আরেকটা মানে একটা ঘর তো নিয়ে নেওয়া হয়ে গেছে, ওপাশে আছে আর একটা ঘর, এটা দিয়েছিল। তো আমার মেয়ে বললো না, এখানে এরম খাটে তো হবে না, আমাদের তো আরও একটা খাট চাই না, আরও একটা সিঙ্গেল খাট থাকবে, এরকম ঘর চেয়েছি। তারপরে আমাদের আবার এরকম ঘর দিয়েছে বলে মেয়ে আবার গেছে দেখতে, যে একটা তো ডবল বেড থাকবেই, তার সাথে যে আরেকটা বেড থাকবে, এরকম একটা ঘর আমাদের চাই। কারণ আমি আছি, বাচ্চাটাকে নিয়ে শোবো, ও আর মেয়ে শোবে। আর ওই ঘরে নয় মা আর ছেলে শুয়ে পড়লো, অসুবিধা নেই। তো সেরকমভাবে ঘর আরেকটা বেড না হলে খুব অসুবিধা।
তো তাই গেছে ওরা দেখতে যে ওরকম বেড, তো ওরা দেখে গেল বেড ওরকম, ঘর ওরকম, দিল আমাদের এই ঘরটা। তো সেই জন্য ওরা আবার গেছে, দেখা যাক কী হয়। বললো বাই চান্স যদি না থাকে তাহলে এখানে নাকি মোটা গদি দিয়ে দেয় রাত্রিবেলা, তো সেখানে শুতে হবে। বলো কীরকম লাগে, এত টাকা দিয়ে এসে ওরকমভাবে শুতে ইচ্ছা করে কারোর? তো যাই হোক, সমুদ্রে স্নান মনে হচ্ছে হবে না, কারণ আমার নাতনি আর আমার মেয়ের সমুদ্রে স্নান করতে একদম চায় না, একদম না। আর তারপরে আমার মেয়ের এই নাতনির আবার একটা প্রোগ্রাম রয়েছে নাচের, তো সমুদ্রে গেলে আরও বেশি কালো হয়ে যাবে, সেই কারণে নামবে না। তাই যেহেতু সুইমিং পুল আছে, এই এখন সব জামাকাপড় ছেড়ে উদয়পুর যাওয়া হবে, জামাকাপড় চেঞ্জ করে উদয়পুর যাব। উদয়পুরে তো বিচ আছে জানোই, উদয়পুর বিচে একটু নামবো, আমি তো একটু নামবই। আর আমি কি করেছি জানো, তোমাদেরকে বলতে আমার কোনো লজ্জা নেই, তোমরা সমস্তটাই আমার পরিবারের লোক। আমি মেয়ের চুড়িদার নিয়ে এসেছি, গায়ে বিশাল বড়, আমার মেয়ে তো এরকম হেলদি, আর তার চুড়িদার আমার হয় বলো, তাই নিয়ে যাব, পরে যাব, ওড়না গায়ে দিয়ে নেবো, আর কি করব, কিছু করার নেই। আবার কিনবো বলো, একটা কিনতে গেলেই 700-800 টাকার নিচে কিছু হবে না। তো যাই হোক, ওই রকম পরে ঠরেই কাটিয়ে দেবো। আর বাইরে বেড়াতে গেলে যে যেমন খুশি পরে ঘুরে বেড়াবে, মানে অত কেউ দেখে না, তো ওই পরে এখন যাব, আর কি করব। তো চলো, বাদ বাকি সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কোলাঘাটে ডিম পাউরুটি খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন প্রচণ্ড ঘুম চোখ, মানে ঘুমোতে ঘুমোতে কোলাঘাট চলে এসেছি, বুঝতেও পারিনি, তো সেই জন্য ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো এখন রুমে, কোথায় কোন রুমটা, এই রুমটাই মনে হবে, যদি না হয় তাহলে যে রুমটা হবে সেই রুমটায় গিয়ে তোমাদের দেখাবো, তারপর জামাকাপড় ছেড়ে আমরা উদয়পুর যাব। তো চলো এখনকার মতো আপাতত রাখছি, পরে আবার আসছি। তো আমরা রেডি হয়ে যাচ্ছি এক এক করে এবার, তারপরে আমরা এখন যাব হচ্ছে কি যেন, উদয়পুর। আর এটা হচ্ছে আমার সানগ্লাস কাম চশমা, কারণ আমি সানগ্লাস পরতে পারি না গো একদম, চুলটা এই যে উঁচু করে বেঁধে নিয়েছি। আর এটাই হচ্ছে আমার এখন উদয়পুর যাওয়ার সাজ। আর এই যে মেয়ের চুড়িদার, বুঝতেই পারছো আমার গায়ে ভীষণ বড়, তাও ওইটা পরেই যাবো, কি করব বলো, কোনো কিছু করার উপায় নেই আজকে আর আমার। তো এখান থেকে বেরিয়ে কেনা যায়, কিন্তু আবার শুধু শুধু পয়সা খরচ করে কেনার কি দরকার একটা দিনের জন্য, তাই জন্য এটা পরে নিয়েছি। কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে।